আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলার মুখ। বীরভূম জেলার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের কানাচি অঞ্চলের শব্দচিত্র তুলে ধরব আজকের বাংলার মুখ অনুষ্ঠানে। এই কানাচি অঞ্চলের নিকটবর্তী রেল স্টেশন মল্লারপুর। যেহেতু সব এক্সপ্রেস ট্রেন এখানে থামে না, তাই সকাল ৬:০৫ গণদেবতা চড়ে ৯:৩০ মধ্যে পৌঁছে গেছিলাম মল্লারপুরে। স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো ঠিক করে যখন কানাচিতে পৌঁছলাম তখন সকাল ১০টাও বাজেনি। আগের থেকে জানিয়ে আসার কারণে লোকজন পেতে বেশি বেগ পেতে হয়নি। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত কর্মী রবীন্দ্রনাথ দাস আমাকে খুব সাহায্য করেন। রবীন্দ্রনাথ বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় বহু গ্রামবাসী জড়ো হয়েছিলেন। কথায়, গানে, কবিতায় জমজমাট আজকের বাংলার মুখ। বীরভূম মানে বাউল গান, আর তাই আজকের অনুষ্ঠান শুরু হোক এই বাউল গানে। ষাটোর্ধ্ব দশরথ লেটের উদাত্ত কণ্ঠে শুনে নেওয়া যাক এই জেলা নিয়ে একটি গান, সঙ্গতে সুজয় লেট। আর দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে, ও সেটাই বৈরাগ আকাশের তলে, সেটাই বৈরাগ আকাশের তলে, বলো বলো মন মাথায় বাউল সুরে যাও এ বীরভূম ঘুরে। দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে, সেটাই কেন্দ্র বিল্ল আর সে নানুর, আর জয়দেব কবি চণ্ডী দাসের ধাম, আর নলহাটি মা নলাটেশ্বরী, বীরভূম তারা পিঠে বামা খেপার ধাম। নিত্যানন্দের জন্মভূমি বীরচন্দ্রপুরে দেখবেন যিনি, ওই আছে বক্রেশ্বর কালীতলা, ফুল্লারা মালা পরে যাও এ বীরভূম ঘুরে। দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে। আছে ভান্ডি বনের ভান্ডবেশ্বর শিব, পাশে তার গোপাল করে লীলা, আর নন্দেশ্বরী সাইতিয়াতে গোবরাজপুরে মামা ভাগ্নে শিলা। দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে, দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে। আর সকল জনে ডেকে কয় শোনয় আশা নন্দন, দেখে যাও এই মাটিতে কবি গুরু, বোলপুরে শান্তি নিকেতন, সুখের শান্তি নিকেতন। আছে আমলকি আম ছাতিনি গাছে, রোদের সোনায় আলোক নাচে, ও সেটাই রাঙা ধুলায় বসাই মেলা, গামছা রাসে পথ জুড়ে যাও এ বীরভূম ঘুরে। দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে। এখানে উপস্থিত প্রাথমিক শিক্ষক দেবজিৎ পাল বললেন কিছু কথা। আমরা যখন ছোট, আমরা যখন পড়াশোনা করার ছেলে, তখন আমাদের স্কুল প্রাঙ্গণেই তখন নার্সারি স্কুল ছিল। তো বর্তমানে কিন্তু সেই নার্সারি শিক্ষা ব্যবস্থাটা এখন আর নেই, এখন তো অঙ্গনওয়াড়ি শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, প্রাইমারি স্কুল আছে। আমরা যখন পড়ি তখন প্রাইমারি স্কুল কোনো বিল্ডিং ছিল না, তখন এই হাই স্কুলের বারান্দাতেই কিন্তু আমাদের ক্লাস করতে হয়েছে। এখন তো সরকারি প্রকল্পে সব বড় বড় বিল্ডিং হয়েছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন মাধ্যমিক পর্যন্ত স্কুল ছিল, বর্তমানে তো এটা উচ্চ মাধ্যমিক হয়েছে। তো মাধ্যমিকের পর আমাদেরকে কাছে হাই স্কুল বলতে মল্লারপুর হাই স্কুল ছিল, কিন্তু আমি ভর্তি হয়েছিলাম রামফাটে একটা নাম করা স্কুল, সেটা জেএল বিদ্যাভবন, জিতেন্দ্রলাল বিদ্যাভবন। সেই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। জেএল বিদ্যাভবনে যখন আমাদের যেমন ক্লাস শুরু হয়, তখন ক্লাস করতে গিয়ে দেখছি মাঝে মধ্যে ক্লাস অফ থাকছে। ক্লাস অফ বলতে ছেলেমেয়েরা সব ঘুরে বেড়াচ্ছে। তখন যেহেতু ফার্স্ট গিয়েছি, তখন জানতাম না ব্যাপারগুলো, যে কি ব্যাপার, ক্লাস অফ জিনিসটা কি। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা রামফাটে যখন
পড়াশোনা করতে শুরু করি, তখন দেখলাম যে মাস্টারমশাই যিনি ওই সাবজেক্টের টিচার, তিনি না এলে কিন্তু ক্লাস হবে, কিন্তু আমাদের এইখানে কিন্তু সেই সিস্টেমটা ছিল না। এবং অনেক ছাত্রছাত্রী অনেক বড় বড় জায়গায় তারা আজকে বর্তমানে প্রতিষ্ঠিত, বিদেশেও অনেকে আছে, এবং আমাদের গ্রামেরই বাসিন্দা প্লাস ছাত্র। সে আজকে কলকাতার ওয়ান অফ দা বেস্ট এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তার PS মন্ডল। হ্যাঁ, এরকম বহু ছাত্রছাত্রী আছে এই স্কুলের কৃতি সব। এই সময় গ্রাম বাংলার স্বাস্থ্য সচেতনতায় আশাকর্মীরা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন। কথা হলো আশাকর্মী কৃষ্ণা রায়ের সঙ্গে। আমরা গ্রামীণ এলাকার বসবাসকারী মানুষের সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সেবার কাজ করে থাকি। মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর অভ্যাস, টিকাকরণ, প্রজনন স্বাস্থ্য এবং অন্যান্য সরকারি পরিষেবাগুলি আমরা পৌঁছে দিই। আগে অত বোঝানো সহজ ছিল না, এখন বাড়ি বাড়ি প্রত্যেকদিন কাজ করে এখন ওরা সবাই বুঝে গেছে, আমাদের কথাতেই ওরা শুনে। এখন গ্রামে কি সরকারি ভাবে বা পঞ্চায়েতগতভাবে অ্যাম্বুলেন্স আছে? হ্যাঁ, সরকারি অ্যাম্বুলেন্স আছে। আমরা গর্ভবতী মায়েদের অ্যাম্বুলেন্স রাখি, আর বাচ্চা প্রসূতি ওদেরও 1 বছর পর্যন্ত গাড়ি আমরা পরিষেবা দিই। স্বাস্থ্য কেন্দ্র আছে? হ্যাঁ, ডাঙ্গাল সাব সেন্টার স্বাস্থ্য কেন্দ্র আছে, মল্লারপুর BPSC। জ্বর, যক্ষা, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি আমরা কাজ করি। বর্তমানে সুগার, প্রেসার, ক্যান্সার বিভিন্ন ধরনের পরিষেবাগুলিও করি। প্রয়োজনে আমরা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সহায়তা করি। বড় কিছু যদি হয় কারোর, তাহলে কোথায় যায়? মল্লারপুর BPSC প্রথমে যায়, তারপর রামপুরহাট আছে মহকুমা হসপিটাল, সেখানেও যায়। কানাচি অঞ্চলের ছাত্রছাত্রীরা নানাভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে। 8ম শ্রেণীর ছাত্র শঙ্খদীপ পাল শোনালো কবিতা। শ্বাস ফোটা জল, কবি অপূর্ব মণ্ডল। খুব ছোটতে দেখেছিলাম সেই যে নাটক খান, কি কসরত করে শেষে অবাক জলপান। মোদেরও আজ সেই দশা গো, কোথা পাবো জল? খরার চোটে ফুট ফাটা সব ডোবা পুকুর কল। জল ওভালে ফসল খ্যাত, শুকিয়ে আমচুর। নদীর জল রয়েছে ক্ষিনিক, সেও অনেক দূর। বালি খুদে হয়তো বা জল মিলবে 1 ফোঁটা, তাই তো ঘটি বাটি হাতে লাইন দিয়ে ছোটা। কাপড় কাচা, গা ধোগলাম, দিলাম না হয় বাদ। খাবার জল তো তা পাবো না, এ কোন অপরাধ? টাউনের কই পুকুর গড়ে, তবুও টাইম কল। তুই কেমন সকাল সুজে যুগিন যেছে জল। অনেক গায়ে দেখছি এখন শহরগুলার মতো, পাড়ায় পাড়ায় পাইপ লাইন, জল ঢুকছে কত। প্রয়োজন নাই, তবুও জল পড়ি যেছে হাই। তাতেও কি গাঁ শহরের কেরুর নজর নাই? তা বাদে ওই গাড়িগুলান জলেই ধুতে হবে। বাবুদের তো চান সারাদিন ফোয়ারা টবে। ফকটিয়ার মাল পেয়েছ, বলবা তুমি কাকিয়ে? 1 ফোঁটা জল গিয়ে বোতল গোটাই পড়ে থাকে। সস্তায় জল মিলছে বলে চাপা নষ্ট করে। পৃথিবীটার কত মানুষ মরছে জল বাগড়ে। তোমাদের কি ভালো করেই জল তো হাতে পাবা? শেষ হলে জল মাটির তলায়, তখন কোথায় যাবা? সমবেত কবিতা পাঠে 3 ছাত্রছাত্রী, বিদিশা মণ্ডল, শ্বেত শুভ্র পাল ও সংহিতা মণ্ডল। তোমার প্রাণে আমার মনে দিন ও রাতে বাজছে সুর। ছায়া গেরা স্নিগ্ধ এই গ্রাম, গ্রামের ধুলো গ্রামের মাটি, মন নিয়ে যাই কোন সুদূর। আমার পিতৃ পিতামহের পায়ের স্পর্শ স্বপ্নপুর। গ্রামের মাঠে ধানের দোলা, ফুল গড়ানো রং নুপুর। ভোরের শুরু পাখির ডাকে, নিস্তব্ধ ভর দুপুর। কবি গুরুর গান শুনিয়ে ছড়িয়ে যায় বাউল সুর। তালের সারি জল ছবিতে ঢেউ ভেঙে যায় জল পুকুর। উৎসবে আর ছন্দে রঙে শিশুর মন স্বপ্নাতুর। একদিন তো হবেই বড়, স্পর্শ করবে হর মচুর। প্রণাম গো তোমার কোলে, ঠাঁই যেন পাই সব আতুর। স্বনির্ভর গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে বললেন
সম্পারায়। মৌরেশ্বর 1 ব্লকের কানাচি পঞ্চায়েতে আমি একজন সিএসপি। আমাদের 4টি স্বনির্ভর গোষ্ঠী আছে। এই গ্রুপের মাধ্যমে দলের মেয়েরা বাইরে বেরিয়ে এসেছে। মূলত 10টা মেয়ে নিয়ে এই গ্রুপগুলো তৈরি হয়। আর অনেক মেয়ে আছে যারা গ্রামের মধ্যেই থাকতো, বাইরে বেরোতো না। পঞ্চায়েত, ব্লক এগুলো তারা চিনতো না, তারা চিনেছে। ব্যাংক থেকে আমাদের লোন দেওয়া হয়, এমনকি সরকারি ফান্ড থেকে একটা রিভলভিং ফান্ড বলে 30,000 টাকা অনুদান দেওয়া হয় এই গ্রুপে। আর লোন নিয়ে মেয়েরা অনেক স্বাবলম্বী হয়েছে। তারা নানা রকম আর্থিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, যেমন স্কুলে ড্রেস যেগুলো দিচ্ছে সেগুলো স্বনির্ভর মেয়েরাই তৈরি করছে। তারপর নিজেরা জামা কাপড়ের ব্যবসা করছেন, কেউ টেলারিং করেন, কেউ আবার বড়ি, পাঁপড়, আচার, নানা রকম মেয়েরা ছোট ছোট ক্ষুদ্র শিল্পের মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছেন এবং নিজেরা আর্থিক উন্নয়ন করেছেন। আমি এই গ্রুপগুলো দেখাশোনা করি, তাদের লোন পাইয়ে দেওয়া, তারা কিভাবে কাজ করবে, তাদের বাজার মার্কেট কোথায় হবে, এগুলো করে দেওয়া। আমাদের আপনজন সংঘ আছে, সেখানে সমবেতভাবে মেশিন আছে, সেখানে গিয়ে মেয়েরা ওই ড্রেস সেলাই করে, স্কুলের ড্রেস এগুলো তৈরি করে। তারপর ধানের সমবায় সমিতি যেটা আছে সেখান থেকে ধান কেনা বেচারও ব্যবসা করে, সেটা গোষ্ঠী সমস্ত মেয়েরা নিয়েই করে এটা। মিড ডে মিলের এই স্বনির্ভর গোষ্ঠী মেয়েরাই রান্না করে। গ্রুপে 10টা মেয়ে এসে মিলেমিশে স্কুলে মিড ডে মিলের যে রান্নাটা সেটাই করে ওরা। মেয়েরা আগের থেকে অনেক স্বাবলম্বী হয়েছেন আর ওরা অনেক কিছু এখন বুঝতে শিখেছেন, নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, কোনটা ভালো মন্দ যার যখন প্রয়োজন সে সেভাবে লোন নিয়ে তাদের কাজে লাগাচ্ছেন। এই লোন আপনাদের শোধ করতে হয় মানে? হ্যাঁ, এটা পরিশোধ করতে হয় 7% ইন্টারেস্ট। এখন ইন্টারেস্টটা বেড়েছে 10%, কিন্তু সেটা অ্যামাউন্টের উপরে নির্ভর। মানে 3 লাখের মধ্যে 7% ইন্টারেস্ট নেয়, আর 3 লাখের উপরে গেলে তখন 10% ইন্টারেস্ট। আগে রিভলভিং ফান্ড বলে দিতেন, ইন্টারেস্ট সাবভেনশন দিতেন, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে বীরভূম হয় বলুন? আর তাই সুদেষ্ণা রায়পালের কণ্ঠে শুনে নিলাম একটি পরিচিত রবীন্দ্রনাথের গান। আকাশ কুসুম শয়নে শপথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে নয়নে।
কুসুম চয়নে শপথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে নয়নে। আবাস যোজনায় বাড়ি তৈরিতে অর্থ পেয়েছেন সমীর বাউরি। তিনি বলছিলেন, আমি ভাড়াতে কাজ করি, দিন আনি দিন খাই। আমাদের তো আর এক কাঠা জমি জায়গাও নেই, যেখানে কাজ পাই সেখানে যাই। এখন ইদানিং ইট ভাটা খরাসিনপুর, ওখানে কাজ করি। সকাল 6টার সময় বেরিয়ে যাই, 10টা সাড়ে 10টা ঢুকি, আবার বিকেল দিকে 3টে সাড়ে 3টার দিকে বেরিয়ে যাই, আবার সন্ধ্যা 5টা 6টার দিকে ঢুকি। সপ্তাহে তো পয়সা আমাদের, সপ্তাহে আপনি যেমন কাজ করবেন। এখনকার দিনে মোটামুটি 300 টাকার উপর। আমার বউ, ছেলে, মেয়ে, মা আলাদা আছে। এই তো স্কুলে পড়ে, 5-এ পড়ে একটা মেয়ে আছে। বাউরি পাড়া আমাদের বাড়ি। আগে আমাদের বসবাস খুব খারাপ ছিল, এখন সরকারি অনুদান পেয়ে আবাস যোজনায় ঘর পেয়েছি, মাথার উপর ছাদ, এখন খুব ভালো লাগছে। এখানে আবাস যোজনা বলতে মেম্বাররা প্রথমে লিস্টটি করে, আমার একার জন্য তো নয়, পুরো গ্রামের জন্য। এই পাড়া ও পাড়া সব থেকে দরিদ্র সীমার নিচে যাদের, প্রথমে তাদের করে। এই লিস্টে আমার এসেছে। বাড়ি করে দেয়নি, 1,20,000 টাকা দিয়েছে। প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকেছিল, গ্রাউন্ড লেভেলটা করেছিলাম ওই টাকা দিয়ে। তারপরে আবার দ্বিতীয় কিস্তি টাকা ঢুকলো ছাদের জন্য, এখন কমপ্লিট করতে পারিনি। বর্ষা টাইম তো, এখন মিস্ত্রি লেবার পাওয়া যায় না। আশেপাশে অনেকজন পেয়েছে। কম বয়স থেকেই গিটার বাজানোর প্রতি একটা টান ছিল কিরণময় রায়ের। আজ তিনি একজন গিটার শিল্পী। অঞ্চলের বেশ কিছু শিক্ষার্থীও পেয়েছেন ইতিমধ্যে। শুনে নেওয়া যাক ওর গিটার বাদনের কিছু ঝলক। আমি প্রাইমারি স্কুল টিচার এবং সঙ্গে আমি প্রফেশনাল গিটারিস্ট। আমার গিটার শেখা রামপুরহাট সিউড়ি। আমার মল্লারপুরেরও একজন দাদা ছিলেন, তিনি এই মুহূর্তে নেই, মারা গেছেন। তার কাছেও আমি শিখেছি, মানে প্রায় 3 জন গুরুর কাছে আমার শিক্ষা। 2003 সাল থেকে গিটার শেখা শুরু করি এবং 2006 সাল থেকে স্টেজ পারফরমেন্স করি। এখন আর স্টেজ করি খুব অল্প আর কি সংখ্যায়। স্কুলটা আমার জাস্ট 1.5 বছর। 1.5 বছরে স্টুডেন্টের রেসপন্সটা খুবই ভালো, খুব পজিটিভ। আমি যখন 2003 সালে যখন শিখি, ফোনও ছিল না তখন অ্যাভেলেবেল, মানে আমাকে যেতে হতো, হয়তো স্যার নাই, আমাকে বাড়ি ফিরে আসতে হতো। কিন্তু এখন অ্যাভেলেবিলিটি হয়েছে সবকিছুই, সেরকম স্টুডেন্টদের মধ্যে আগ্রহ বেড়েছে প্রচুর গিটার শেখার প্রতি। এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন পঞ্চায়েত কর্মী রবীন্দ্রনাথ দাস। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে গ্রামের মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছে। প্রথমে আসি রাস্তাঘাট প্রসঙ্গে। আজ থেকে 20 বছর আগে যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম, গ্রামের অধিকাংশ রাস্তাই ছিল মাটির। 2006 সালে শুরু হওয়া সরকারি প্রকল্প এমজেনারিজিএ অর্থাৎ 100 দিনের কাজের প্রকল্পের দৌলতে এখন গ্রামের সমস্ত রাস্তাই পাকা। এরপর আসি পানীয় জলের প্রসঙ্গে। পানীয় জলের জন্য গ্রামের প্রত্যেকটি পাড়াতে টিউবওয়েল বসানো আছে। টিউবওয়েলগুলি ওয়েল ফাংশনিং এবং এর রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন আছে এবং গ্রামের কোনো কোনো জায়গায় পানীয় জলের জন্য সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে
এবং পিএইচই ডিপার্টমেন্ট থেকে সজলধারা প্রকল্পে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওয়াটার কানেকশন করা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি জল সরবরাহ শুরু হয়ে যাবে। সর্বোপরি পানীয় জলের কোনো সমস্যা নেই। স্বাস্থ্যভাবে পরীক্ষা করা হয়েছে, আমাদের ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত থেকে প্রত্যেকটা টিউবওয়েলের জল পরীক্ষা করা হয়েছে এবং এটা স্বাস্থ্যসম্মত। এরপর আসি বাসস্থান প্রসঙ্গে। বিভিন্ন সরকারি প্রকল্পে আর্থিক সাহায্য পেয়ে গ্রামের অধিকাংশই গরিব মানুষ যারা ভগ্নপ্রায় মাটির বাড়িতে বসবাস করত, তারা পাকা বাড়ি করতে সমর্থ হয়েছে। এখন আর গ্রামে মাটির বাড়ি নেই বললেই চলে। সবশেষে আসি বাল্য বিবাহ প্রসঙ্গে। বাল্য বিবাহ অর্থাৎ 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সী ছেলের বিবাহ। বিভিন্ন সরকারি প্রকল্পে আর্থিক সহযোগিতা পেয়ে গ্রামের মেয়েরাও এখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাচ্ছে। প্রশাসন, এনজিও এবং সমাজের সকল স্তরে মানুষের প্রচেষ্টায় বাল্যবিবাহ রোধ অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে। সম্প্রতি আমাদের বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রত্যেকটি বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে, যার মূল স্লোগানই ছিল জেলা জুড়ে একই স্বর, বাল্যবিবাহ শ্রম রোধ কর। মানুষের যাতায়াতটা কিভাবে হয়? যাতায়াত আমাদের টোটো সার্ভিস আছে, এখন প্রায় বাড়িতে বাড়িতে মোটরসাইকেল হয়ে গেছে, আর সাইকেল আছে। কাছাকাছি মল্লারপুর থেকে বাস সার্ভিসটা আছে, ট্রেন কাছাকাছি মল্লারপুর স্টেশন। রেড রোজ ক্লাবের পক্ষে বলেন সুবীর চৌধুরী। ক্লাবের সভাপতি, মোটামুটি 30 বছর হলো আমাদের ক্লাব চালানো, কিন্তু ক্লাব 19 সালে আমরা আরম্ভ করেছি। বহু কষ্টে আমরা আরম্ভ করেছি। ক্লাবের সদস্য আছে 50 জন। দুর্গা মন্দির তৈরি করেছি। আমরা দুর্গা পুজো করি, সরস্বতী পুজো করি, লক্ষ্মী পুজো করি, আর আমরা নবমীর দিন নারায়ণ সেবা যেটা বলে সেটা করি। আর আমাদের প্রতি বছর অনুষ্ঠান হয়, একাদশীর দিন 25শে বৈশাখ হয়, সমস্ত অনুষ্ঠানই আমাদের ক্লাবে হয়। আর সপ্তমী অষ্টমীর দিন আমরা শাড়ি বিতরণ করি। করোনার সময় 19 সালে আমরা কিছু তেল, লবণ, চাল এসব জিনিস বিতরণ করেছিলাম। আমরা ড্রেন সংস্কার করেছি। বিশেষ করে যে ক্লাবটা আমরা তৈরি করেছি সেটা আমাদের 30 জনের শ্রম দিয়ে তৈরি করা হয়েছে। খেলাধুলা কি করেন? আগে ভলি ছিল, এখন মোটামুটি ওখানে যেটা হয় ক্রাম খেলা, লুডো খেলা পুজোর সময়। অনুষ্ঠান বলতে ধরুন কুইজ থাকে, তারপরে শঙ্খবাদন থাকে, তারপর গানের কম্পিটিশন থাকে। মাঠ আছে গ্রামের মধ্যে একটাই মাঠ, আর ভলিবলের মাঠ রেড রোজ ক্লাবের সামনেই আছে। খেলা বলতে একমাত্র ভলিবল ছাড়া আর কোনো কিছু খেলা যাবে না ওখানে। আর বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলে ওই মাঠের মধ্যেই। স্থানীয় কিছু পত্রপত্রিকার খবর জানালেন সুব্রত পাল। এলাকার পত্রপত্রিকার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় জামালপুর হাই স্কুলের থেকে নিয়মিত পত্রিকা প্রকাশিত হয়, যেটা হচ্ছে অভিনামে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখানে অনেক সুযোগ দেওয়া হয়, আর তাদেরকে তাৎক্ষণিক বিষয়ের গল্প, কবিতা বা ছড়া এগুলো প্রতিযোগিতার মাধ্যমে সংগ্রহ করা হয়, কেন যেন মৌলিক হয়। এছাড়াও আমাদের অন্যতম ক্লাব শ্রীসংঘ, সেই শ্রীসংঘের পত্রিকা প্রকাশিত হয় বর্তিকা নামে। এরপরে আসি মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের, যেখানে উন্মনা নামে প্রকাশিত হয়, যার সম্পাদিকা হলেন ভারতী ধর মহাশয়া। এই পত্রিকাটা বীরভূম জেলার অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা হিসাবে পরিগণিত। শুধু বীরভূম জেলা নয়, এই পত্রিকাটার 9টা অন্যান্য জেলা থেকেও সাহিত্যপ্রেমীরা এখানে অংশগ্রহণ করেন। 2টো সংখ্যা প্রকাশিত হয় বছরে, শারদ সংখ্যা এবং বসন্ত সংখ্যা। এই হলো পত্রপত্রিকা ব্যাপার। আর শিক্ষার ব্যাপারে যদি বলতে হয়, মল্লারপুরে টুরকু হাঁসদা লবসা হেমব্রম কলেজ, তাছাড়া মল্লারপুরে বিএড কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তাছাড়াও রামপুরহাট, সাঁইটিয়া এখানেও ভালো কলেজ আছে, সেখানেও ভর্তি হয়। রামপুরহাটে এখন তো মেডিকেল কলেজও আছে, যেখানে আমাদের এখানকার অনেক ছাত্র ছাত্রী ওখানে চান্স পাচ্ছে। আবার নার্সিং কলেজও মল্লারপুরে আছে। কানাচি, মল্লারপুর, রামপুরহাট ইত্যাদি অঞ্চলকে ঘিরে শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের একাধিক সামাজিক কর্মকাণ্ড রয়েছে। এই আশ্রমের কাজকর্ম সম্পর্কে বলেন সুকান্ত মণ্ডল, যদিও তিনি হাবু নামেই সকলের কাছে বেশি পরিচিত। 2002 সালে 22শে ডিসেম্বর আমাদের পথ চলা শুরু। সেদিন ইংরাজি মধ্যে শ্রী শ্রী মা সারদা মায়ের জন্মদিন। এর আগে আমার মা বাসন্তী দেবী, উনি বরানগর রামকৃষ্ণ আশ্রমকে এই সমস্ত জায়গাটা দান করেছেন। মহারাজরা বললেন এই জায়গা নিয়ে আমরা কি করব, তোমরা যদি কিছু করো। তখন আমরা কয়েকটা বন্ধু এবং মাকে নিয়ে এই পথে নেমে পড়ি। তারপর থেকে আমাদের এখানে এখন বর্তমানে অ্যাম্বুলেন্স পরিষেবা চলে, 3টে অ্যাম্বুলেন্স রয়েছে, অক্সিজেন পরিষেবা চলে। এখানে আমার 30টে বিধবা মা দিকে মাসিক রেশন দেওয়া হয় 10 বছর। তারপরে এখানে রক্তদান শিবির, আই ক্যাম্প, হেলথ ক্যাম্প, আমাদের এখানে পাথর বেল্ট আছে, এখানে সিলিকোসিসের উপর আমরা প্রতি বছর ক্যাম্প করি।
থ্যালাসিমিয়ার উপর আমরা কাজ করি। এখানে 5তলা যে বিল্ডিংটা আছে, এখানে 50 বেডের একটা অনাথ আশ্রম এবং 25 বেডের একটা অরফ্যানেজ মেয়েদের জন্য একটা নিবাস তৈরি হচ্ছে। আমরা তাদেরকে শিক্ষা দীক্ষা খাওয়া দাওয়া দিয়ে বড়ই করবো না, আমরা এরা যখন বেরিয়ে যাবে তাদের কোনো একটা কর্মসংস্থান করে দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের প্রতি বছর 22শে ডিসেম্বর সারদামার জন্মদিন পালন হয়। আর একটা বড় উৎসব হয়, আমরা এখানে অনাথ বাচ্চা, অন্ধ, বোবা, হ্যান্ডিক্যাপ, প্যাস্টিস, তারপরে থার্ড লিঙ্গের মহিলা, তাদের নিয়ে আমরা একটা এখানে বড় ভাইফোঁটার আয়োজন করি। এবং আমাদের এলাকায় পানীয় জলের অভাব, এখানে আমাদের 6টি জলের ট্যাঙ্কার রয়েছে, সেখানে আমরা পানীয় জল সরবরাহ করি। এসব আমাদের কর্মকাণ্ড চলে। এছাড়া কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, প্রতি বছর 3 ডিসেম্বর যে ওয়ার্ল্ড ডিসাইবল ডেতে আমরা হুইল চেয়ার এসব প্রদান করি। কোনো কারিগরি শিক্ষার কথা ভাবছেন? পুতুল তৈরি করা, সেলাই শেখানো, মোবাইল, বিভিন্ন হাতের কারিগরি শিক্ষা শেখানোর জন্য আমরা কাজ করি। তার জন্য আমাদের আলমবাজার মর্যাদা আমাদের হেড অফিস আছে, ওখানকার যিনি জেনারেল সেক্রেটারি শারদাত্মানন্দ মহারাজ, উনি আমাদের সর্বতভাবে সাহায্য করেন। তা সেই কাজটা আমরা করতে চলছি, এটা আমাদের অনগোয়িং প্রজেক্টের মধ্যে রয়েছে। এখানে আমাদের ডিএম স্যার খুব হেল্প করেন, প্রশাসনিক ভাবে আমরা প্রচুর হেল্প পেয়েছি। এখানে পুকুর ঘাট, রাস্তা, পায়খানা, বাথরুম, পানীয় জলের ব্যবস্থা, সোলার সিস্টেম, এগুলো সব আমাদের সরকারি সহযোগিতায় হয়েছে। এখানে আমাদের যে এমএলএ, তিনি একটা কিচেন কাম ডাইনিং করে দিচ্ছেন। আর সামনে যে পার্কটা বা কালচারাল স্টেজ, মূর্তি যেগুলো, এগুলো সব আমাদের আগেকার বিধায়ক উনি করে দিয়ে গেছেন। প্রায় 185 জন মেম্বার, আমরা সব ইয়ং ছেলেরা মিলে আমরা মাসিক চাঁদা তুলে এটা আমরা করি। এবং আমরা 5টা থ্যালাসেমিয়া পেশেন্ট এবং 5টা টিবি পেশেন্টের কন্টিনিউ একটা তাদের খাবার এবং থ্যালাসেমিয়া পেশেন্টের ওষুধ দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছি। 120 ডেকেটস এই এরিয়াটা। এখানে বাচ্চারা প্রতিদিন বিকেলে আসে। প্রতিদিন এখানে আমাদের একটা বেদান্ত বইয়ের স্টলও রয়েছে, আমাদের হোম যজ্ঞ পাঠ হয় প্রতিদিন। এটা একটা আমাদের পরিবার, ভালো ভালো মানুষ আমাদের পাশে আছেন বলে আমরা এই কাজটা করতে পারছি। গেস্টে থাকা খাওয়া আমাদের সম্পূর্ণ ফ্রি। কারণ হচ্ছে বর্তমানে 2তল বিল্ডিংটা দেখছেন, এটা সব মানুষের অনুদানেই তৈরি হয়েছে এবং আমাদের খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন রাইস মিলরা হেল্প করে বলে আমরা থাকা খাওয়ার জন্য কোনো পয়সা নিই না। করোনার সময় এই গোটা বিল্ডিংটা আমরা ডিএম অফিসকে, আমাদের জেলা প্রশাসনকে কোয়ারেন্টাইন হিসাবে আমরা দিয়ে দিয়েছিলাম। আশ্রমে ঢুকলে আমাদের একটাই কথা, কাউকে আমরা পয়সার কথা বলতে পারি না। কেউ এসে অনুদান করলে আমরা সেই অনুদান নিই, সেটা আমাদের সেবা কাজে লাগাই। চাষি এলাকা তো কেউ ধান দেয়, নানা রকম ভাবে কারোর সঙ্গে টুকটুক করে আমরা বড় হচ্ছি। আমাদের পাশে ভয়ানক রামকৃষ্ণ আশ্রম, আলমবাজার মঠ, প্রচুর মহারেরা পাশে আছেন, অনেক ভালো ভালো মানুষরা আমাদের পাশে আছেন। তারপরে শ্রীরাম কলকাতার যে প্যাথোল্যাব আছে, ওনারা পাশে আছেন। এখানে আমাদের শরদিন্দু ধর্ম আশ্রয় যিনি আছেন, তিনি আমাদের খুব অ্যাক্টিভ ভাবে, উনি মারা গেলেন, ওনার পুরো পরিবার আমাদের সঙ্গে। অনেক মাস্টারমশাই, আমরা তো মাস্টারমশাই, তিনি আমাদের এখানে যে পত্রিকা বিভাগ উনি চালান, উনি আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেন। আমাদের এই প্রভাস মন্ডল যে আমাদের হরগড়ি প্রেস, ওনারাও প্রচুর হেল্প করেন। এই সবার সহযোগিতায় চলে, বন্ধু বান্ধব সবাই মিলে আমরা এই কাজটা করি। আমাদের একার পক্ষে সম্ভব না। এবং আশেপাশে বিভিন্ন গ্রামে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, সিরিকোসিস এবং পালমোনারি যে ফুসফুসে আমাদের পাথর বেল্টে একটা অসুবিধা আছে আদিবাসী, সে এলাকাতেও কাজ করি আমরা। বাচ্চা জাগে ওই সেরে না আর হেতমপুরের বুকে, আর বর্গির সঙ্গে লড়াই করে ঘুমান মনে। সারাটা দিন কানাচি অঞ্চলে কাটিয়ে মনটা বেশ ভালো হয়ে গেছিল। এখানকার মানুষদের সরল জীবনযাত্রা, সুস্থ সংস্কৃতির প্রতি অপার অনুরাগে মুগ্ধ না হয়ে উপায় ছিল না। যদিও এই স্বল্প সময়ে সবটা জানা সম্ভব হলো না, আরো একবার কানাচি অঞ্চলে আসার ইচ্ছেকে মনের মধ্যে নিয়ে রামপুরহাট স্টেশন থেকে বিকেল 4:40 শহীদ এক্সপ্রেস ধরে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। বাংলার মুখ তাহলে আজ এই পর্যন্তই। গ্রন্থনা শ্রুতমা মুখোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, নিবেদনে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।